স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ফেব্রুয়ারির 12 তারিখ জাতীয় নির্বাচন ও গণভোট করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্যই এই নির্বাচন। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দেশের সকলকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। বলেন, রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন। নির্বাচন ঘিরে কেটে গেছে সব অনিশ্চয়তার মেঘ। 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে টেলিভিশন ও বেতার ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাসঙ্গিকতা তুলে ধরে সিসি জানান, 1 ঘণ্টা বাড়ছে ভোট গ্রহণের সময়। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সিসি বলেন, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের সময় 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত, আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি, আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের তারিখ 20 জানুয়ারি। 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। প্রচারণা শেষ হবে ভোট গ্রহণের 48 ঘণ্টা আগ পর্যন্ত। সেই হিসেবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালানো যাবে। আপনার শুধু নাগরিক অধিকারই নয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সকলে ভোট দিলে নির্বাচন অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। সিসি বলেন, একটি সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। এবারই প্রথম পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী আইনি হেফাজতে থাকা বাংলাদেশি সরকারি কর্মকর্তা ও নির্বাচনের কাজে নিয়োজিতরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। তবে কালো টাকার ছড়াছড়ি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে না পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানায় অনেক রাজনৈতিক দল। বহু প্রতীক্ষিত সকল অনিশ্চয়তা কাটিয়ে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসন আমলের মধ্যে ঘোষণা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গণভোট অনুষ্ঠিত হবে। সিইসির তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া জানায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো। আমাদেরকে আশ্বস্ত করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তফসিলের মধ্য দিয়ে দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এ সময় তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হবে বলে আশা জামায়াতে ইসলামীর। ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। মনে করি যে এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা
সে সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি। এদিকে বর্তমান ইসির অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে বলে জানায় জাতীয় নাগরিক পার্টি। তবে ইসির সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে দলটি। এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা আমরা দেখেছি, সরকারেরও দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। অন্যদিকে তফসিলের ঘোষণাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ মাঠে না থাকলেও ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবে বলে জানায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গত 17 বছর ধরে নিজের দল এবং প্রতীকে ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারি 12 তারিখে আমরা জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আমরা তার পক্ষে আমরা হ্যাঁ ভোট দিয়ে আমরা বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়েই সিদ্ধান্ত আসবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, তফসিল ঘোষণা নিয়ে নিউজ 24 এর সাথে কথা বলেছেন সাধারণ মানুষ, জানিয়েছেন তাদের ভাবনা। তফসিল হয়েছে যে আসলে আমরা খুব খুশি এটাতে। আমরা চাইছি যে একটু সুন্দর নির্বাচন হোক। মানুষের মনের মধ্যে একটা সংশয় ছিল যে নির্বাচন হবে কি হবে না, কিন্তু সেই সংশয়টা কেটে গিয়ে আজকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে এই তফসিল ঘোষণা করেছে। অবশ্যই খুশি তফসিলের কারণে, কারণ জনগণের অধিকার নির্বাচন, আর নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এটাই আমরা চাই। বুটের মাধ্যমে তাদের যে বুট অধিকারটা সেটা প্রয়োগ করতে পারবে। আমি আশাবাদী এই সরকার, এই উপদেষ্টা মণ্ডলী সরকার এটা ইনশাল্লাহ এনশিওর করবে যে যেন জনগণ অবাধে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে পারে। জনগণের আসলে একটাই এখন আশা যে ফেয়ার ইলেকশনস। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে তিনি অপমানিত বোধ করছেন। বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই পদত্যাগ করছেন না তিনি। 2024-এর জুলাই আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর সংসদ ভেঙে গেলে তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। 2023 সালে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী নির্বাচন মোটেও সহজ হবে না, তাই মানুষের আস্থা অর্জন করে ভোটের মাধ্যমে জনরায় আনতে হবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি কর্মশালায় একথা বলেন তিনি আরো বলেন, প্রার্থী নয়, ধানের শীষে ভোট টানতে সবাইকে কাজ করতে হবে। বিস্তারিত দেখব রিপোর্টে। আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কর্মশালায় অংশ নেন সারা দেশ থেকে আগত বিএনপির নানা পর্যায়ে দায়িত্বশীল নেতারা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এবারের নির্বাচন সহজ হবে না জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। বলেন, ধানের শীষের বিজয় না হলে হুমকির মুখে পড়বে দেশ। যে এই যে নির্বাচনটা আগামী কয়েকদিন পরে হবে, আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে নির্বাচনের দিন, ভোটের দিন। ভোটের মাধ্যমে এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রেখে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নিতে বাস্তবতার নিরিখে পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। দল যার হাতেই ধানের শীষ দিয়েছে না কেন, আপনি থাকবেন ধানের শীষের পক্ষে, আপনি থাকবেন ধানের শীষের সাথে, আপনি থাকবেন। প্রার্থী আসবে, প্রার্থী যাবে, প্রার্থী চেঞ্জ হবে, প্রার্থী পর্যায়ক্রমে যাবে, ধানের শীষ রয়ে যাবে, দল রয়ে যাবে, আদর্শ রয়ে যাবে, পরিকল্পনা রয়ে যাবে দলের।
তারেক রহমান অভিযোগ করেন কোন দল নির্বাচনে বিজয়ী হতে মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। সে পথে না হেঁটে মানুষকে সঠিক তথ্য তুলে ধরতে নেতাকর্মীদের তাগিদ দেন তিনি। ওনারা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকারও করেন তারেক রহমান। আপনাকে সকলের জন্য কাজ করতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2 উপদেষ্টার পদত্যাগের পর তাদের 3 মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দা রিজওয়ানা হাসান। গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান। আইন ও প্রবাসী কল্যাণের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল। বুধবার পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। একই দিন পদত্যাগ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, এমনটাই জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি প্রধানের বিদেশে চিকিৎসার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। বুধবার রাতে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। 19 দিন ধরে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। প্রায় 32 ঘন্টা পর অবশেষে উদ্ধার হলো রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদ। রাতে ফায়ার সার্ভিসের দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে বের করে আনা সম্ভব হয়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে বুধবার দুপুর 1টায় মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে ভেকো না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা সময় লাগে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। দীর্ঘ অভিযান, অবশেষে উদ্ধার এবং শেষ পর্যন্ত শিশু সাজিদকে বাঁচানো সম্ভব হলো না। আর সব মিলে কি দেখছেন জানাবেন আমাদের। শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় পুরো রাজশাহী জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ প্রায় 32 ঘন্টা অভিযানের পরে শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার কথা ছিল, কিন্তু এরই মধ্যে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। ফলে তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আর নিয়ে আসা হচ্ছে না, সেখান থেকে তার পরিবারের সদস্যদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে। শিশুটির কিন্তু গতকালকে দুপুরে 1টায় মায়ের সঙ্গে বের হয়ে গভীর নলকূপে পড়ে আটকে যায়। তারপর দীর্ঘ অপেক্ষা, পরিবার, স্বজন, প্রতিবেশী এদের যে দীর্ঘ অপেক্ষা, সেই অবসানের পরে আজকে রাত 9:15 শিশুটিকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার পরও কিন্তু সবার প্রত্যাশা ছিল শিশুটি মায়ের কোলে ফিরে যাবে এবং সে সুস্থ হবে, কিন্তু সকল প্রত্যাশার অবসান ঘটিয়ে শিশুটি পৃথিবীর মায়া ত্যাগ করেছে। রাজশাহী জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সর্বস্তরের মানুষের মধ্যে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশাকে 6 ও তার স্বামী রাব্বিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশ বলছে, টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে এই হত্যাকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। পুলিশ বলছে, হত্যার আগের দিন আয়েশা 2000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশে দিতে চাইলে লায়লা ও তার মেয়েকে হত্যা করেন আয়েশা। এরপর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। গতকাল ঝালকাঠি থেকে তাকে ও তার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। সে এই কাজটা করার পরে
কিভাবে সেফ এক্সিট হবে, সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড়গুলো পরছে, মুখ ঢাকছে, একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে, এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে। এবারে মধ্যমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব পড়ে। শিল্পে বাড়ে খরচ, কমে কর্মসংস্থান। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে এই কথা বলেন বক্তারা। গবেষণা প্রতিষ্ঠান BIDS এর আয়োজন করে। এতে অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, অর্থনৈতিক খাত শক্তিশালী করতে শ্রমিকের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই, শিক্ষার মানও উন্নত করতে হবে। দেশের দীর্ঘমেয়াদে উন্নয়ন নিশ্চিতে প্রবাসী আয়ের উপর নির্ভরতা কমানোর তাগিদও দেন তারা। প্রোডাক্টিভিটি অফ দ্য লেবার বাড়ানো ছাড়া কোনো কিছু নেই, এটা হচ্ছে একমাত্র। এখন প্রোডাক্টিভিটি অফ লেবার কি করে বাড়াবে? প্রোডাক্টিভিটি লেবার বাড়াতে হলে আপনাকে লোকজনের শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, এইসব শিক্ষাতে কি করতে ইমপ্রুভ করতে হবে। মৌলভীবাজারে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আর কুয়াশায় ঢাকা পড়েছে কৃষিক্ষেত, রাস্তাঘাট সহ গ্রামীণ জনপদ। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। পর্যটন, হাওর আর চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির মধ্যে উঠানামা করছে। দুপুরের আগে সূর্যের দেখা মেলে না। আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনে সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবার চলতি মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে। জেলা প্রশাসক জানিয়েছেন, এরই মধ্যে 7,000 শীতবস্ত্র ক্রয় করা হয়েছে, যেগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর আরও বরাদ্দ চাওয়া হয়েছে। সরকারি পর্যায়ে আমাদের যে 7,000 কম্বল আমরা ক্রয় করেছি, সেটা সাধারণত উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে যারা দুস্থ গরিব রয়েছেন তাদের মাঝে বিতরণ করা হবে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, শীতে গত কয়েকদিনে সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষ করে প্রত্যেক ফ্যামিলিতে বয়স্ক রোগী এবং শিশু রোগী আছেন, ওনাদের ব্যাপারে যেন ওনারা প্রপারলি একটু যত্ন নেন এবং শীতের কাপড় যেন ওরা ঠিকমতো পরিধান করে, তাহলে আমরা আশা করি আমাদের ঠান্ডাজনিত যে রোগগুলো, সেই রোগগুলো থেকে আমাদের সেই সব জনগোষ্ঠীকে আমরা রক্ষা করতে পারবো। শীতের তীব্রতা বাড়ায় চা বাগান সহ গ্রামীণ জনপদে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। রাতে ঠান্ডা, সকালও ঠান্ডা, আমি যা রুজি করি পেটে চলে যায়, তো আমি কিনবো কই থাকি। যে পরিমাণে ঠান্ডা পড়ছে আপনারা মানে সহ্য করার মতো নাই। আমরা সিট ধরে ওদিন আমরা কাজও যাই না, আমরা বউ বাচ্চা ফালতাম গিলা খান। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কমে যায় দোকানপাটের বেচাকেনা, তাই বিক্রিও অনেকটা কমে গেছে। প্রত্যেকটা বড় বড় শপিং মল যেভাবে শীতের মালের কালেকশন আছে, সেই তুলনায় আসলেই ক্রেতার সংকট। প্রচন্ড শীত, এখন আগের মতো আর কাস্টমার হয় না। তীব্র শীতে কাবু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি দেশি বিদেশিরা এগিয়ে আসবেন, এমনটাই আশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলা উপকূল থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি তেল পরিবহন করছিল। এদিকে পুয়ের্তো রিকোয় সেনা সমাবেশ ও ভেনেজুয়েলার আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান প্রবেশ ঘিরেও উত্তেজনা এখন চরমে। জব্দের ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা ও সম্পদ চুরির সাথে তুলনা করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কারাকাস। ম্যাচ গড়া পেটার অভিযোগে অভিযুক্ত দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের 900 পৃষ্ঠার প্রতিবেদনের পর এবার এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন আকুর প্রধান
অ্যালেক্স মার্শাল, যেখানে অভিযুক্তদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো উপায়ে স্বচ্ছ বিপিএল আয়োজন করবে বিসিবি। বিপিএল এর সবশেষ আসরে ফিক্সিং সন্দেহের জেরে আসন্ন আসরে বেশ কয়েকজন ক্রিকেটারকে টুর্নামেন্টের বাইরে রেখেছে বিসিবি। দুর্নীতি দমনে বিসিবির এমন উদ্যোগের পেছনে বড় অবদান বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের। গেল আগস্টে আইসিসির সাবেক এন্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আকুর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তা দৃশ্যমান হয় ফিক্সিং ও দুর্নীতি নিয়ে 900 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশের পর। মূলত গেল বিপিএল এর ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ নিয়ে সেই প্রতিবেদন বিসিবির কাছে জমা পড়েছে, যা নিয়ে এবার বিস্তারিত কথা বললেন অ্যালেক্স। এজন্যই কিছু উদ্যোগ নিতে হয়েছে যাতে এবারের বিপিএল এবার পরিচ্ছন্ন হয়। বোর্ড সভাপতির মাধ্যমে স্বাধীন তদন্ত কমিটি তাকে গত মাসে 900 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছে। এর মধ্যে 60 জন অভিযুক্ত বা সন্দেহভাজন। এখন একটি নতুন দল এ নিয়ে কাজ করছে। এছাড়াও বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত বলে মত তার। সেরা ক্রিকেটারদের বিপিএল এ আকৃষ্ট করা উচিত। আমি যখন কাজ করি অনুভব করি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য কাজ করছে। তারাই আমার কাস্টমার, যারা উঁচু মানের স্বচ্ছ টুর্নামেন্ট চান। তাছাড়া মার্শাল হুঁশিয়ারি দিয়ে বলেন পরিচ্ছন্ন বিপিএল আয়োজনে যা যা করা দরকার সব করবে আকু। সেই সঙ্গে বিপিএল এর দলগুলি এবার কঠোর নজরদারিতে থাকবে। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।